মাঠে ফুটবলাররা পারফর্ম করেন, ম্যাচ জেতেন, আর এই জয়ের কৃতিত্বটা পান খেলোয়াড়দের পাশাপাশি কোচও। কিন্তু এই জয়ের পেছনে পরিকল্পনার ছকটা কষা হয় কম্পিউটার স্ক্রিনে। তেমনি আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান যে সাফল্য, সেই সাফল্যের পেছনের অদৃশ্য এক কারিগরের নাম মাতিয়াস মান্না, যিনি সোশ্যাল কমিউনিকেশনের প্রফেসর থেকে হয়ে ওঠেন আর্জেন্টিনা ফুটবল দলের অ্যানালিস্ট। সেই পেছনের গল্পটাই আজকে শোনাবো। সময়টা 2006, তখন সাংবাদিকতায় পড়াশোনা করতেন মান্না। তিনি পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি ছিল তার খুব ঝোঁক, এবং খেলোয়াড়দের চেয়ে সবচেয়ে বেশি তিনি কোচদের উপরই বেশি নজর রাখতেন। কোচরা কিভাবে মাঠে খেলাচ্ছে, কী ধরনের কৌশল অ্যাপ্লাই করছে, সেটার উপরেই তিনি সবচেয়ে বেশি নজর রাখতেন। আর সেখান থেকেই তিনি একটা ব্লগ সাইট খুলেন, যার নাম দেওয়া হয় গার্দিওলা প্যারাডাইম। গার্দিওলা মাঠে যেসব ট্যাকটিক্স ব্যবহার করতেন সেগুলো নিয়েই মূলত বিশ্লেষণ করতেন মাতিয়াস মান্না। সেই ব্লগ সাইটে তিনি লিখতেন, যেটা পরবর্তীতে নজরে আসে পেপ গার্দিওলারও, এবং গার্দিওলা নিজের বইতেও মাতিয়াস মান্নার প্রশংসা করে লিখেছিলেন এই বিষয়গুলোতে। পরবর্তীতে কোচ, আর্জেন্টাইন কোচ বিয়েলসা, যিনি সবশেষ 2026 বিশ্বকাপে উরুগুয়ে দলের কোচ ছিলেন, সে সময় তিনি চিলির দায়িত্বে ছিলেন। বিয়েলসা যখন মান্নাকে দেখেন, প্রথমবার মান্নার যখন লেখা পড়েন, তিনি মুগ্ধ হয়ে যান। সেখান থেকে মাতিয়াস মান্নাকে নিয়ে আসেন চিলি জাতীয় দলের ড্রেসিং রুমে, এবং তাকে চিলি দলের ফুটবল অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে নিজের কাজে সবাইকে মুগ্ধ করে চিলির কোচ সাম্পাওলির অধীনে তিনি সে সময় দলের প্রধান ভিডিও অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পান। শোনা যায় বিভিন্ন ছদ্মবেশে তিনি প্রেস কনফারেন্সগুলোতে যেতেন, প্রতিপক্ষের কোচকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন এবং ম্যাচের কৌশল বের করার চেষ্টা করতেন। সেই কৌশলগুলো জেনে বা ট্যাকটিক্সটা বুঝতে পেরে তিনি সেভাবে অ্যানালাইসিস করতেন, এবং সেগুলি তিনি চিলি দলের প্লেয়ারদেরকে বলতেন। 2015 কোপা আমেরিকার ফাইনালে চিলি আর্জেন্টিনাকে হারিয়ে সেবার শিরোপা উঁচিয়ে ধরেছিল, এবং সেই জয়ের পেছনেও নাকি অনেক বড় অবদান রয়েছে এই মাতিয়াস মান্নার। 2016 সালে যখন ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা, তখন সর্বপ্রথম তিনি মাতিয়াস মান্নাকে অ্যাপ্রোচ করেছিলেন ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য। এমনকি কোটি টাকার অফারও তাকে দেওয়া হয়। কিন্তু মান্নার স্বপ্ন ছিল একদিন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কাজ করার, যে কারণে কোটি টাকার অফারও তিনি সেবার ফিরিয়ে দিয়েছিলেন, আর স্বপ্ন দেখছিলেন একদিন আর্জেন্টিনা দলের ফুটবল অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন। সেই স্বপ্নটাও তার ধরা দেয় খুব বেশি সময় লাগেনি কোচ সাম্পাওলির হাত ধরেই। সে সময় আর্জেন্টিনা দলের কোচ ছিলেন সাম্পাওলি, আর সাম্পাওলির হাত ধরেই প্রথমবার আর্জেন্টিনা ড্রেসিং রুমে আসেন এই মাতিয়াস মান্না। সেখানে তখন সহকারী কোচের দায়িত্বে ছিলেন লিওনেল স্ক্যালোনি। তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় মান্নার। 2018 বিশ্বকাপের পর যখন সাম্পাওলির চাকরি চলে যায় বাজে পারফরমেন্সের কারণে, ঠিক তখন দায়িত্ব নেন লিওনেল স্ক্যালোনি। আর দায়িত্ব নেওয়ার পরপরই প্রধান ভিডিও অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় মাতিয়াস মান্নাকেই। আর মাঠে লিওনেল মেসির খেলাটা সহজ করতে এবং তিনি যাতে সবসময় বল পান, সেজন্য একটা ফরারি মিডফিল্ড তৈরির বুদ্ধি দেন মাতিয়াস মান্না লিওনেল স্ক্যালোনিকে। এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, ডিপলদের নিয়ে একটা বলয় তৈরি করেন, যেখান থেকে সহজেই মেসি মাঠে বল পাবেন। সেই পরামর্শটাই কাজেও লেগেছিল। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের কথাই চিন্তা করুন। সেবার ফ্রান্সের বিপক্ষে ডিমারিয়াকে রাইট উইংয়ের জায়গায় লেফট উইংয়ে খেলানোর পরামর্শ দিয়েছিলেন মাতিয়াস মান্না। আর সেই পরামর্শই পরবর্তীতে ডিমারিয়ার পারফরমেন্সটা নিশ্চয়ই সবার মনে আছে, যেখান থেকে আর্জেন্টিনা 36 বছর পর তারা শিরোপা উঁচিয়ে ধরেছিল। দ্য গার্ডিয়ান, ESPN সহ বিভিন্ন বড় বড় মাধ্যম পড়লে আসলে মাতিয়াস মান্নাকে নিয়ে যেসব ফিচার লেখা আছে, সেখানে স্পষ্ট এটার প্রমাণ পাওয়া যায়। মাতিয়াস মান্না বিভিন্ন ট্যাকটিক্স অবলম্বন করতেন। হোয়াইট বোর্ডে যখন মার্কার দিয়ে বোঝানো হতো প্লেয়ারদেরকে ম্যাচের আগে, সেখানে তিনি মনে করতেন যে বড় বড় যেসব লেকচার থাকতো বা পরিকল্পনা থাকতো বোঝানোর জন্য, প্লেয়াররা একঘেয়েমিতে বা বোরিং লাগতো, প্লেয়ারদের মাথা থেকে অনেক কিছু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেখান থেকে তিনি ফিফার সিমুলেটর বা গেমসের মতো তিনি একটা সফটওয়্যার তৈরি করেন। প্লেয়ারদের হাতেই তিনি জয়স্টিক ধরিয়ে দেন, এবং সেখানে খেলার ছলেই প্লেয়াররা আসলে পরবর্তী ম্যাচের বা ম্যাচের আগে যে কৌশল পরিকল্পনা সেটা বুঝতে পারতেন। এমনকি তিনি শত শত ভিডিও বের করে 5-10 সেকেন্ডের ফুটেজগুলো নিজেই কেটে, গুরুত্বপূর্ণ ফুটেজগুলো তিনি মেসি সহ অন্যান্য খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপে পাঠাতেন, যেখান থেকে সহজেই প্লেয়াররা প্রতিপক্ষের ফাঁকফোকর বা প্রতিপক্ষের সমস্যা দুর্বলতা সম্পর্কে জানতে পারতেন, এবং সেটা নিয়ে মাঠে পরবর্তীতে তারা অ্যাপ্লাইও করতে পারতেন। এমনকি ম্যাচ চলাকালীন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত তিনি ডেটা সাপ্লাইও করেন। ফিফার এখন যে ম্যাচগুলো হয়, অনেকগুলো হাই ডেফিনেশন ক্যামেরা থাকে, ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি থাকে। তো মাতিয়াস মান্না যেটা করেন যে একদম স্টেডিয়ামের উপরের রোতে তিনি বসেন, সেখানে বসে
যে ক্যামেরাগুলো আছে সেগুলোর ফিডগুলো নিয়ে সেই ফিডগুলো অ্যানালাইসিস করেন এবং অ্যানালাইসিস করার পর যে ডেটা তিনি পান সে কৌশল বা বিভিন্ন ধরনের ম্যাচ চলাকালীন পরিকল্পনা সব কিছু সেই ট্যাকটিক্সগুলো তিনি দ্রুত লিওনেল স্কালোনির কাছেও তিনি পাঠান। তবে মাতিয়াস মান্না নিজেকে শুধু অ্যানালিস্ট হিসেবে মানতে চান না। একবার দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মজার ছলেই বলেছিলেন যে আমি মাঠে মূলত খেলাটা তৈরি করে দিই, যে কারণে আমি মাঠের সহকারী কোচ, আমি শুধু অ্যানালিস্ট না। এই কথা খুব একটা ভুলও নয়। লিওনেল স্কালোনির সবচেয়ে বড় হাত তিনি, এমনকি আর্জেন্টিনার প্রতিটা খেলোয়াড় থেকে শুরু করে প্রতিটা জয়ের পেছনে সবসময় তিনি কাজটা সহজ করে দেন। কাতার বিশ্বকাপ জয়ের পর কোটি কোটি মানুষ লিওনেল মেসি, স্কালোনি, ডি মারিয়াদের নিয়ে উৎসবে মেতেছে। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রতিটা জয়ের পেছনে দিনরাত এক করে দেয়া এই মাতিয়াস মান্নাই যে হয়ে আছেন অদৃশ্য এক ট্রফি মেকার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।